হাওয়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। পরে ছাত্রলীগ নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের মতো। বিবিসি বাংলা যে নিউজটি দেখছি সেটা হলো আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি আপনারা সাংবাদিকরা আসেন বলে ওরা সাহস পায়, ওরা মনে করে আমাদেরকে পেপারে দেবে, টিভিতে দেখাবে, আমাদের খুব বড় বড় নেতা হবো, আপনারা দূরে চলে যান। শেখ হাসিনাই সফল, সমন্বয়ক ইউনূস মিশন ফেল। শেখ হাসিনা সফল, ডক্টর ইউনূস ফেল। আগামী 19 জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দেবেন। আর 20 জানুয়ারি রাজপথে ভয়ঙ্কর রূপে ফিরবেন বাংলাদেশ আওয়ামী লীগ। তো চলুন দর্শক, বিস্তারিত প্রমাণ সহ দেখে নিই। বিবিসি বাংলা যে নিউজটি দেখছি সেটা হলো আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেবেন, যেটি এর আগে আমরা দেখেছি দেশের বাইরে বিভিন্ন জায়গায় হয়েছে, এমনকি নিউ ইয়র্কে হয়েছে, অন্য স্টেটগুলোতে হয়েছে, দেশের বাইরে ব্রাসেলসে হয়েছে, আরো বিভিন্ন জায়গায় হয়েছে। এখন তিনি বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে বক্তব্য দেবেন, যেটি নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে আগ্রহ তো আছে, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আগ্রহ আছে। শেখ হাসিনা আবারও রাজনীতিতে অ্যাক্টিভ হচ্ছেন, আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন, দলের হাল ধরার চেষ্টা করছেন। তাকে নিয়ে অনেকের আপত্তি আছে, অনেকে হয়তো তার জন্য অপেক্ষা করছেন। আপনি কিভাবে দেখছেন? জি, দেখুন, শেখ হাসিনা একটি দলের প্রধান এখন, এবং তিনি দেশ থেকে চলে গেছেন, এখন ভারতে অবস্থান করছেন। কিন্তু তার যে অর্থাৎ একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে তাকে উচ্ছেদ করা হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। এরকম একটা বাস্তবতায় তিনি সরকার প্রধান হিসাবে, সেই সঙ্গে তার যারা সহযোগী ছিল, তারা যে সমস্ত অন্যায় অপরাধ বা গণহত্যা যাই করে থাকবে কেন, তার জন্য ব্যক্তিগতভাবে তারা এটার জন্য দায়বদ্ধ, এবং সেটা তার জন্য বিচারের আয়োজন করা হয়েছে এবং বিচার হবে। সেই বিচারে সাজাপ্রাপ্ত হবেন বা খালাস পাবেন, সেটা হলো ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তার আগে তার যে দল, এখন ব্যক্তি, একজন দলের নেতা এবং দল দুটা কিন্তু সেপারেট এন্টিটি। একজন দলের নেতা তিনি যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকেন, তাহলে তার জন্য তিনি দোষী সাব্যস্ত হবেন এবং তাকে সেই সাজা ভোগ করতে হবে। কিন্তু দলগতভাবে আপনি যদি একটা দলকে যদি আপনি মানে অপরাধ প্রমাণ করতে না পারেন, দলীয় ভাবে একটা মানে অপরাধ, যে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি অপরাধ করেছে, সেটি যে পর্যন্ত কোর্টে প্রমাণিত না হবে সে পর্যন্ত কিন্তু আপনি আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডকে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা বা একটা ইনক্লুসিভ গণতান্ত্রিক সিস্টেমে আপনি অস্বীকার করতে পারেন না। আওয়ামী লীগ তার দলীয় কর্মকাণ্ড করতেই পারে, আনটিল যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষিত না হয়। তো শেখ হাসিনার ব্যাপারে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার কার্য শুরু হয়েছে, সেই বিচারও চলছে, এখন শুরুই হয়নি বিচার, তাই না? এরকম একটা অবস্থা, তিনি যদি দলীয় প্রধান হিসাবে সেই দলের কোনো সমাবেশে তিনি ভার্চুয়ালি সংযুক্ত হন, সেটাও কিন্তু তাকে ফেরানো যাবে না, কিন্তু আপনি ফেরাতে পারেন। একজন অপরাধী হিসাবে তাকে আপনি ফেরত চাইতে পারেন, কিন্তু তিনি যদি ওখানে বসে দলীয় কর্মকাণ্ড অংশগ্রহণ করেন, সেটাকে আপনি মানে অস্বীকার করার কোনো পথ নেই, ফেরানোর কোনো পথ, অস্বীকার না ফেরানোর কোনো পথ নেই। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশে এমন রাজনৈতিক নেতাও আছেন যিনি দণ্ডিত হয়েছেন, দণ্ডিত হয়ে বিদেশে অবস্থান করেছেন, তিনি কিন্তু ভার্চুয়ালি সভা সমাবেশে উপস্থিত থেকেছেন, বক্তৃতা করেছেন। তো সেই হিসাবে তো এখানে বিতর্ক হতে পারে যে তাকে রাজনৈতিকভাবে ক্রিমিনাল মানে পলিটিক্যাল মানে জাজমেন্ট করে তার, সেটা নিয়ে ভিন্ন প্রশ্ন থাকে। কিন্তু আদালত তো দোষী সাব্যস্ত করেছে, রায় দিয়েছে, তারপরে তো তিনি করেছেন। তো এক্ষেত্রে তো শেখ হাসিনার এখন পর্যন্ত সে ধরনের কোনো আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো অনেকে ভাবছিলেন যে আওয়ামী লীগ বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের সময় যে দমন পীড়নের মধ্যে দিয়ে সরকার গেছে এবং শেখ হাসিনা পরবর্তীতে তিনি দেশ ছেড়ে গেছেন, এই অবস্থায় আওয়ামী লীগের রাজনীতি পরিশুদ্ধ হয়ে আসার ব্যাপারে অনেকে মত দেন যে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো ছেড়ে দিয়ে নতুন করে তারা শুরু করুক।
যারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত নয় তারা এই কথা বলছেন। সেইখানে আওয়ামী লীগের নেতৃত্বে যদি শেখ হাসিনা থাকেন, এটা একেবারে দলের নিজস্ব বিষয়, এটা আমাদের বিষয় নয়। তারপর মতামত জানতে চাওয়া, সেটা হলো যে আওয়ামী লীগের নেতৃত্ব যদি সেই শেখ হাসিনার কাছেই থাকে, যার ব্যাপারে এতগুলো মামলা রায় হয়নি, ঠিক আছে, কিন্তু তিনি কতটা জড়িত ছিলেন এটা অনেকটুকু স্পষ্ট। তো সেই শেখ হাসিনা যদি আবার আওয়ামী লীগের নেতৃত্বে থাকেন, তিনি আবার আগের ধারায় পরিচালিত করতে চান, তিনি আবার বক্তব্য দেওয়ার সময় বলেন যে আমি কোনো ছাত্র হত্যা করতে বলিনি, কোনো গুলি করতে বলিনি, উল্টো পুলিশকে মেরে ফেলেছে, অমুক টুমুক যেগুলো বিভিন্ন বিদেশে তিনি দিয়েছেন, দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য সেটা কোনো ঝুঁকি তৈরি করবে কিনা? না, দেখুন, ঝুঁকি বলতে এই নয় যে মানে আইনগত ঝুঁকির কথা আমি বলছি, আমি অন্য ঝুঁকির কথা বলছি। যেমন সবচেয়ে বড় আদালত কিন্তু জনতার আদালত, তাই না? বাংলাদেশে কিন্তু আমাদের দেশের ইতিহাস কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল। ৭৭ সালে পাকিস্তান স্বাধীনতায় মুসলিম লীগের অবদান অস্বীকার্য, তাই না? বড় তখনকার প্রেক্ষাপটে মুসলিম লীগ সবচেয়ে বড় দল ছিল, কিন্তু সেই মুসলিম লীগ আজকে নেই। শেরে বাংলা ফজলুল হক অনেক বড় মাপের রাজনীতিবিদ ছিলেন, তাই না? অনেক বড় মাপের রাজনীতিবিদ ছিলেন। শেখ হাসিনাই সফল, সমন্বয়ক ইউনূস মিশন ফেল, এই প্রসঙ্গটি নিয়ে আপনারা জানেন, আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের পতনের প্রায় আমরা এখন ষষ্ঠ মাসে অবস্থান করছি। এই 6 মাসে বা এই 5 মাসে নানা রকম নাট্যচিত্র আমরা নাটক মঞ্চায়ন হতে দেখলাম, কিন্তু সব নাটক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সমন্বয়ক এবং ইউনূস গংয়ের। এরা যে কোনোভাবে এরা বুঝতে পারেনি আসলে হঠাৎ করে ঘটনা ঘটেছে, তো হঠাৎ করে 2 দিনের নোটিশে আওয়ামী লীগ সরকারের পতন। এই ঘটনার আকস্মিকতায় সমন্বয়ক কিংবা ইউনূস গং এরা বুঝতে পারেনি যে কি করবে বা কি হবে, যার কারণে এরা একের পর এক নিজেদের ভুলের ফাঁদে পড়ে গেছে। এদের পেছনে ছিল বাইডেন প্রশাসন বিদায় নিচ্ছে, আসছে ট্রাম্প প্রশাসন, যার কারণে এদের মধ্যে ধুকুপুকু শুরু হয়ে গেছে, এদের যান বাঁচানো ফরজ কাম শুরু হয়ে গেছে। অবস্থাটা এমন, এরা দেখুন বাইডেন প্রশাসনের প্রেসক্রিপশনে আসলো ক্ষমতায়, কিন্তু এসে ছাত্ররা তো আসলে এদের মাথায় তো এত কিছু খেলে না, কিন্তু ছাত্রদের যে ওস্তাদ কিছু আছে, যেমন আসিফ নজরুলের মতো মানুষ, তারাও হঠাৎ করে যে ক্ষমতায় আসবে, ক্ষমতার মসনদে বসবে, এটি কিন্তু কখনো কল্পনা করেনি, যার কারণে সবকিছু লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলেছে। এরা বিপ্লবের কথা বলছে। আচ্ছা, বিপ্লব হলো, বিপ্লবের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো, তাহলে কিন্তু এদের লং লাস্টিং করা বা বিপ্লবের ধারায় আগামীর বাংলাদেশ গড়ে ওঠা, সেটি কিন্তু একটা সম্ভব হলেও হতে পারত। কিন্তু এরা গোড়ায় গলদ। এরা সংবিধানের আলোকে একটা সাংবিধানিক সরকার যেভাবে রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নেয়, এরা ঠিক সেইভাবে শপথ নিল। কিন্তু এরা যদি এটি না করে সেই সময় বিপ্লবের একটা বিপ্লব বলছে, তথাকথিত বিপ্লব, এটিকে বিপ্লব বলতে চায় না, তথাকথিত বিপ্লবের গরমে এরা যদি তখন অবস্থাটা এমন ছিল, সেই সময় যা খুশি তাই করতে পারতো। কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলা, রাষ্ট্রপতির কাছে শপথ নেবে না, রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা, এরা ইন্ডিভিজুয়ালি শপথ নিয়ে, এই ভিন্ন জায়গায় শপথ নিয়ে ভিন্নভাবে সরকার গঠন করে কিন্তু পরিচালনা করতে পারত। কিন্তু যখন সাংবিধানিক সরকার যেভাবে শপথ নেয় সেভাবে শপথ নিয়ে কয়েকদিন পর এরা উপলব্ধি করছে যে আমরা ভুল করেছি। আসলে রাজনীতিতে একটি ভুল করলে ওই ভুলটা কিন্তু ওই ভুলের ধারাবাহিকতায় চলে যায়, এবং ভুল কিন্তু এরা আর ফিল আপ করতে পারেনি। যার কারণে এরা পরবর্তীতে এসে যখন চিন্তা করলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে, ব্যর্থ হলো। সংবিধানকে অপসারণ করবে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে, ব্যর্থ হলো। প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে, ব্যর্থ হলো। অর্থাৎ আপাতমস্তক ব্যর্থ। এদের মাথায় পরে এলো কেন যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে? এদের মাথায় পরে আসবার কারণ এরা পরে যখন চিন্তা করে দেখলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদত্যাগ করেননি, তিনি এখনো তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সংবিধান যদি অটুট থাকে, রাষ্ট্রপতি যদি অটুট থাকে, প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা না করি,
তাহলে প্রধানমন্ত্রী যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, আপাতত তিনি নির্বাসনে আছেন, তিনি তো ফিরে আসবেন। এই যে ফিরে আসবার প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রী হিসেবে। কারণ এই যে ইউনূস সরকার গত 5 মাসে সারা পৃথিবী থেকে খেপিয়ে তুলেছে। হ্যাঁ প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, 20 জানুয়ারি বাংলাদেশে কি হতে চলেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।